আমরা ক্লাস 12-এর 4th সেমেস্টারের একটা কবিতা পড়ব, যেটার নাম গ্রিন হাউস এফেক্ট। দেখো, এই যে কবিতার নাম দ্য গ্রিন হাউস এফেক্ট, তোমরা গ্রিন হাউস ব্যাপারটা শুনেছ। গ্রিন হাউস গ্যাসের নাম আমরা শুনেছি। এটা একটা এমন বৈজ্ঞানিক প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট কিছু গ্যাস, যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, এইগুলো কি করে পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যের তাপ আটকে রাখে, ফলে পুরো পৃথিবী গরম হতে থাকে, যেটা পৃথিবীর পরিবেশের পক্ষে একেবারেই ক্ষতিকর। তো এই কবিতাটার নামই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। অর্থাৎ বুঝতেই পারছি কবিতাটা এই পরিবেশমূলক, এনভায়রনমেন্টাল মূলক, যেটা পরিবেশের ব্যাপারে তো বলছে, পাশাপাশি পরিবেশের এই যে একটা ক্ষতি হচ্ছে, এর যে কারণ কে, সেটা হচ্ছে মানুষের অত্যাধিক লালসা এবং শিল্পায়ন, যা আমাদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এইটা নিয়েই আমাদের কবি কার্ল ডেনিস এই কবিতাটি লিখেছেন। এখন কার্ল ডেনিসের ব্যাপারে সংক্ষেপে কিছু বলছি। কার্ল ডেনিস, যার জন্ম 1939-এ, 1939-এ, উনি একজন আমেরিকান পোয়েট। ওনার যে কবিতাগুলো সেগুলো খুবই সিম্পল এবং রিফ্লেকটিভ, মানে চিন্তাশীল ভাষায়, সরল ভাষায় উনি কবিতা লেখে, এবং 2002 সালে পুলিৎজার প্রাইজ উনি পায়। এবং এই যে কবিতাটা, এটার রচনাকাল কবে না, এটা লেট 20th সেঞ্চুরিতে লেখা হয়েছে, যখন ক্লাইমেট চেঞ্জেস নিয়ে ভীষণভাবে সকলে পরিবেশগত উদ্বেগ, বায়ুমণ্ডলীয় উষ্ণায়ন ইত্যাদি বাড়ছিল। তাই জন্য কবি সেই সমস্যাটা ওনার এই কবিতায় তুলে ধরেছে। তাহলে এই কবিতাটা কেমন ধরনের কবিতা যদি প্রশ্ন আসে, আমরা কি বলবো? এনভায়রনমেন্টাল কবিতা, যেটার মধ্যে সোশ্যাল স্যাটায়ারও রয়েছে। তাহলে এটা এনভায়রনমেন্টাল অথবা সোশ্যাল স্যাটায়ারমূলক কবিতা। স্ট্রাকচারটা কীরকম না, এটা ফ্রি ভার্স, মানে মুক্ত ছন্দে লেখা, এবং এটার টোন হচ্ছে কনভারসেশনাল। এই তোমাদের হচ্ছে কবিতা, কবি ইত্যাদির ব্যাপারে কিছু কথা গেল। আর আমরা এটাও বুঝতে পারলাম যে এটা গ্রিন হাউস গ্যাসের যে এফেক্ট, তার ফলে পৃথিবীর যে ক্ষতি, আর এই ক্ষতির কারণের পেছনে আমাদের মতো লোভী লালসাপূর্ণ মানুষেরাই আছে, যারা পৃথিবীর কথা, পরিবেশের কথা ভাবছে না। এটুকু বুঝতে পারলাম। এবার লাইন বাই লাইন পড়িয়ে আমি মানেটা বুঝিয়ে দিচ্ছি এবং বিশ্লেষণও করে দিচ্ছি। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং, গ্র্যাজুয়াল মানে হচ্ছে ধীরে ধীরে, ওয়ার্মিং এই যে উষ্ণতা বাড়ছে, ট্রেন্ড উইল লাইকলি গো অন, ধীরে ধীরে উষ্ণতা বাড়ার যে একটা ট্রেন্ড, একটা ধারা, সেটা লাইকলি মানে সম্ভবত গো অন, চলতেই থাকবে। তো কবি বলছেন যে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং ভবিষ্যতে এটা কন্টিনিউ চলবে, ফলে কি হবে? গ্লোবাল ওয়ার্মিং হবে। আর এর পেছনে কারণ কি? মানুষের লোভ, শিল্পায়ন, দূষণ ইত্যাদির ফলেই পৃথিবী তার নিজস্ব কিন্তু ভারসাম্য হারাচ্ছে। অ্যান্ড দ্য গ্রেইন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। আমরা সবাই জানি পৃথিবীতে নর্থ পোল আর সাউথ পোল থাকে, যে এলাকাগুলো ঠান্ডা, তাই না, বরফে ঢাকা। তো বলছে দ্য গ্রেইন বেল্টস মানে ফসল ফলানোর যে উপযুক্ত অঞ্চলগুলো, সেগুলো বিগিন টু স্লাইড, সেটা সরতে শুরু করবে, এবং সরে যেতে যেতে কোথায় চলে যাবে? ক্লোজার টু দ্য পোল, সেই মেরু অঞ্চলের দিকে। কেন এই কথাটা বলছে কবি? কারণ তাপমাত্রা বাড়ার কারণে এখন যেসব অঞ্চলে শস্য জন্মায়, সেগুলো কি হবে? ভবিষ্যতে অতিরিক্ত গরমে আর চাষ করা যাবে না, তাই কৃষি জমিগুলো ধীরে ধীরে ওই ঠান্ডা অঞ্চলের দিকে সরবে। তো এটা এই যে জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব, সেটাকেই বোঝাচ্ছে। বোঝা গেল? নেক্সট, দ্য প্লেন স্টেটস। প্লেন মানে কি? সমতল ভূমি। তো এই যে সমতল ভূমির যে স্টেটসগুলো, রাজ্যগুলো, উইল বি অ্যাবান্ডান্ট, অর্থাৎ সেগুলো পরিত্যক্ত হবে, সেগুলো ইউজেবল আর থাকবে না।
অ্যাজ জায়েন্ট ডাস্ট বোল, সেগুলো পরিণত হবে সেই বিশাল আকৃতির ডাস্ট বোল, মানে ধুলোর মরুভূমিতে পরিণত হবে। এটার অর্থ কি, যে উষ্ণতা আর খরার ফলে আমাদের যে চাষবাস কৃষি ধ্বংস হয়ে যাবে, উর্বর জমিগুলো সেই মরুভূমিতে পরিণত হবে, আর মানুষ এই সব জায়গাগুলো অ্যাবান্ডান্ড মানে ত্যাগ করে দেবে। এটা হচ্ছে আমেরিকান তো কুনি কবি, তো আমেরিকায় 1930-এর দশকে আমেরিকায় ডাস্ট বোল বিপর্যয় হয়, অর্থাৎ ভীষণ মহামারী, খরা, এরম একটা গরম হয়ে যায় এলাকায়, এই একটা প্রবলেম হয়। তো সেই বিপর্যয়ের কথাই আমাদেরকে উনি কবি স্মরণ করিয়ে দিচ্ছে, যে সেই ডাস্ট বোলে পরিণত হবে। Greenland and Antarctica will join the new great power. বলছে গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকা, হ্যাঁ, উইল জয়েন মানে জয়েন করবে সেই ভীষণ বৃহত্তর পাওয়ার, মানে এখন যেরকম অনেক পাওয়ারফুল দেশ আছে, পরবর্তীকালে গ্রিনল্যান্ড আর আন্টার্কটিকার বরফ গলে যাবে এবং সেইগুলো পরিণত হবে নতুন শক্তিধর রাষ্ট্রে। অর্থাৎ বরফ গলে গেলে এই অঞ্চলগুলো তখন গরম হয়ে যাবে, বসবাসযোগ্য হয়ে উঠবে, আর ওখানেই তখন কৃষি শিল্পের জন্য উপযুক্ত হবে। তো এখানে কবি ব্যঙ্গ করে বলছে যে ভবিষ্যতের শক্তিধর দেশগুলো এখনকার বরফ ঢাকা অঞ্চল হতে পারে, যদি আমরা এমনভাবেই অবহেলা করে পরিবেশকে নষ্ট করি, তবে এমন হাল হতে পারে। Even if we play them off against each other, বলছে ইভেন ইফ যদি আমরা, উই প্লে দেম ওদেরকে আমরা যদি প্রতিযোগিতায় নামাই, এগেইনস্ট ইচ আদার একে অপরের বিরুদ্ধে, ফর মোর এইড নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেরা সাহায্য পাওয়ার জন্য যদি আমরা প্রতিযোগিতার সৃষ্টি করি, উই উইল স্টিল আমরা তখনও বি পুয়ারার দ্যান উই আর নাও আমরা এখনকার চেয়েও গরিবই থাকবো, আমাদের পরিবর্তন হবে না। তো মানুষের ভবিষ্যতেও স্বার্থপর রাজনীতিতে লিপ্ত থাকবে। এখন যেরকম রাজনীতি করে করে দেশের কথা না ভেবে এখানে ওখানে বোম ফেলছে, যুদ্ধ করছে, ফলে পরিবেশের কত ক্ষতি হচ্ছে, মানুষ কিন্তু পরেও এমন স্বার্থপর রাজনীতিতে লিপ্ত থাকবে। কেন? সাহায্য আদায়ের কৌশল দেখাবে, কিন্তু প্রকৃতির রোষের সামনে কিন্তু মানুষের এই চালাকি ব্যর্থ হবে। মানুষ এখন যেমন গরিব আছে, পরেও যতই চালাকি করুক না কেন, বুঝবি তবে চালাকি হয়ে যাবে, কোনো লাভ হবে না। লাইফ উইল বি ডিফারেন্ট, মানুষের জীবন আলাদা, ভিন্ন হয়ে যাবে। গুড টিলেবেল ল্যান্ড, টিলেবেল মানে হচ্ছে চাষযোগ্য, যে জমি চাষ করা যায়, সেই চাষযোগ্য জমি সো ডিয়ার অত্যন্ত দামি হয়ে উঠবে। যেরকম জমির দাম বাড়ে, সেরকম চাষযোগ্য জমিগুলোর দাম বেড়ে যাবে। এখন যেরকম বসবাসযোগ্য জমির দাম বেড়ে যায়, বা এই বড় বড় রোডের পাশের জমি ভালো বেড়ে যায়, তখন চাষের জমির দাম বেড়ে যাবে। কেন? কারণ তখন এতটাই দেশে হাহাকার হবে, দুর্ভিক্ষ দেখা যাবে, যে উর্বর জমি সব নষ্ট হয়ে কমে যাবে, ফলে চাষের জমির দাম বাড়বে, আর সাধারণ মানুষের পক্ষে কিন্তু জমি কেনা কঠিন হয়ে যাবে। প্রকৃতির সম্পদ অল্প হবে, কিন্তু মানুষের লোভ একই থাকবে, তাই জিনিসপত্রের দাম কন্টিনিউ বাড়তে থাকবে। The suburbs will give way to farm. Suburbs মানে শহরতলি, যে শহরতলিগুলো সেগুলো ফার্ম মানে কৃষিক্ষেত্রে রূপান্তরিত হবে। দ্য সিটিজ শহরগুলো ফিল আপ ভর্তি হয়ে যাবে, এগেইন আবার পুনরায়, উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স শহরে সেই গরিব মানুষে ভরে উঠবে যারা এতটাই গরিব যে নিজেরা নিজেদের গাড়ি পর্যন্ত কিনতে পারে না। টু পুয়ার টু ওন কার্স, ঠিক আছে? তো জিনিসপত্রের দাম, ভূমির দাম বৃদ্ধির কারণে শহরতলির বাড়িঘর কিসে পরিণত হবে? ফসলের জমিতে পরিণত হবে। আর ধনী গরিবের যে ফারাক, অর্থনৈতিক বৈষম্য, সেটাও ভীষণভাবে দেখা যাবে, আর আমাদের সভ্যতা এগোনোর বদলে পিছিয়ে যাবে। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিস। ওয়াকিং টু ওয়ার্ক মানুষ হেঁটে হেঁটে কাজের জায়গায় যাবে, ক্রাউডিং অন ট্রলি ভিড় করে ট্রলিতে যাবে,
We will move down streets lined with practical nut trees. আমরা রাস্তাগুলোতে বাদাম গাছ, নাট ট্রি, বাদাম গাছ আমরা লাগাবো, মানে রাস্তাগুলো ফলে ফুলো সেই বাদাম গাছে ঘেরা থাকবে। আগে আমরা কি করি, বিলাসবহুল জীবন আমাদের শেষ হবে যখন আমরা মানে গাছপালা কেটে পুরো পৃথিবীটাকে নষ্ট করে ফেলবো। তখন মানুষ এই লাড়ালাপ্পার জীবন থেকে সহজ প্রয়োজনমুখী জীবনে ফিরে আসবে। তখন মানুষ কিন্তু সেই সৌন্দর্য, যে আমি একটা দামি গাড়িতে করে যাব ভটভট ভটভট করতে করতে, ওইসব না করে আমরা প্রয়োজনের জন্য হেঁটে বা ট্রলিতে করে যাব, প্রয়োজনের জন্য গাছ লাগাবো। হ্যাঁ, প্রকৃতি তখন আর অলংকার থাকবে না, জীবিকার একটা অংশ হয়ে উঠবে। এখন আমরা ফুল গাছ লাগাই, যে ওয়াও সো বিউটিফুল, হ্যাঁ, কিন্তু তখন আমরা ফলের গাছ লাগাবো, কারণ আমাদের খাওয়ার কিছু থাকবে না। নট এলমস অর অ্যান্ড ওকস, আমরা এলেম গাছও লাগাবো না, আমরা ওক গাছও লাগাবো না। উইথ ভেজিটেবলস, আমরা ভেজিটেবল মানে শাকসবজি লাগাবো। ক্রাউডিং দ্য ফ্রন্ট লন, আমাদের বাড়ির যে লন আছে, ঘাস জমি আছে, যেখানে আমরা সুন্দর করে সেই নানা রকম ডিজাইনের গাছ লাগাই, সেই সব ডিজাইনের গাছ আর লাগাবো না। আমরা বাড়ির সামনে লনে ভেজিটেবল গাদা গাদা, ক্রাউডিং মানে গাদাগুচ্ছি, আমরা ভেজিটেবল লাগাবো, শাকসবজি। তাহলে মানুষ আস্তে আস্তে কিন্তু তখন আবার একা একা গাছ লাগাচ্ছে, শাকসবজি চাষ করছে, মানে কি আত্মনির্ভর হতে বাধ্য হবে। তখন বাড়ির সামনে ডিজাইন দিয়ে এলম গাছ, ওক গাছ লাগাবে না, সৌন্দর্যের থেকে তারা সরে জীবনের দিকে চলে যাবে। শহরের জীবনেও তখন মানুষ খাদ্য উৎপাদন করতে মন দেবে। এখন যেরকম গ্রামে চাষ করা হয়, তাই না, আর শহরে বিক্রি করা হয়, তখন শহরেও মানুষ চাষবাস শুরু করবে, নিজেদের খাবার নিজেরাই বানাবে। The tax base will be too small to support. ট্যাক্স বেস মানে যেখানে সরকারি জায়গাগুলোতে কর আদায় করার যে জায়গাগুলো, সেগুলো এত কম হবে। টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস, যে সরকারি ভবনগুলো রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। পাবলিক যে বিল্ডিংগুলো, হ্যাঁ, অর্থনৈতিক দুরবস্থা এত হবে যে রাষ্ট্রের আয় কমে যাবে, ফলে প্রশাসনিক সামাজিক কাঠামো সব দুর্বল হয়ে পড়বে। We will have to donate hours after work each week. We will have to donate মানে আমাদের স্বেচ্ছায় ডোনেট করতে হবে, দিতে হবে। আওয়ার্স আফটার ওয়ার্ক, কাজের পরে কিছু সময় দিতে হবে। ইচ উইক, প্রত্যেকটা সপ্তাহে। কেন? টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, অর্থাৎ যে লাইব্রেরি আছে, যে সিটি হল আছে, সেগুলোর যে লন, ঘাস জমি, সেগুলো আমাদের নিজের ইচ্ছায় নিজের কাজ করার পরে উইকে কিছু সময় ওই ঘাস পরিষ্কার করতে যেতে হবে। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে এটাই যে সরকারি তহবিল থাকবে না, তখন নাগরিকদের নিজের ইচ্ছায় সমাজকে রক্ষা করতে হবে, নিজের ইচ্ছায় সভ্যতা বাঁচানোর জন্য নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে, যে আমার শহর, আমার বিল্ডিং, আমাদের এলাকা আমাদেরকেই পরিষ্কার করতে হবে। টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং, বলছে টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম। বলছে ইফ উই ডোন্ট ওয়ান্ট, যদি আমরা না চাই, দ্য প্লেস আমাদের এলাকাকে, টু ফল লাইক টেম্পল ইন রোম, রোমের মন্দিরগুলো যেভাবে ভেঙে পড়েছে, আমরা যদি না চাই যে আমাদের ভবনগুলোও ভেঙে পড়ুক, আমাদের ফেডারেল বিল্ডিং, সরকারি যে ভবন, সেগুলো ভেঙে না পড়ুক, তাহলে আমাদের কি করতে হবে? নিজেদেরকেই নিজেদের চিমনি সারাতে হবে, ঠিক করতে হবে। তো এখানে কবি রোমের যে পতন, রোম সাম্রাজ্যের যে পতন, সেটার সঙ্গে আমাদের সমাজের পতনের তুলনা করেছে, যে যদি মানুষ অলস উদাসীন এরম থাকে, তবে সভ্যতার ধ্বংস হয়ে যাবে, যেমন করে রোম সাম্রাজ্যের ধ্বংস হয়েছিল, আমাদের আধুনিক সভ্যতারও কিন্তু পতন হবে। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স as they graze in the forum for 1,000 years. এই যে বলছে ডোন্ট ওয়ান্ট, আমরা চাই না
শিপ যে ভেড়ারা টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ারস, আমাদের চত্বরগুলোতে মানুষের জায়গায়, সভ্যতার জায়গায় ভেড়ারা ঘাস খেয়ে বেড়াক, আমরা চাই না। যে জিনিসটা প্রাচীনকালেও হয়েছিল, রোমান সাম্রাজ্য ধ্বংসের পরে, হ্যাঁ, রোমান ফোরামে শত বছর ধরে এই ভেড়ারা ঘাস খেত। তো এখানে কবি সেই ইতিহাসের উদাহরণ টেনে এনেছে যে একটা সময় মহান রোমান সভ্যতার যখন পতন হয়, তারপরে এমন অবস্থা হয়ে গেছিল যে ওদের এলাকায় ভেড়ারা ঘাস খেত, মানুষজন, আধিপত্য কিছুই ছিল না। তো আমরা যদি এখনো সতর্ক না হই, তাহলে আজকের সভ্যতাও কিন্তু ওই ভেড়াদের ঘাস খাওয়ার পর্যায়েই যাচ্ছে। এটুকু বোঝা গেল? উইথ আ লিটল এফর্ট দ্য কান্ট্রি উইল গো অন। বলছে যদি আমরা হালকা লিটিল এফর্ট দিই, সামান্য প্রচেষ্টা করি, দ্য কান্ট্রি আমাদের দেশ, উইল গো অন কন্টিনিউ চলতে থাকবে। মানুষ যদি একত্রে সচেষ্ট হয়, তবে কিন্তু এত ধ্বংসের মাঝেও আমরা জীবন চালিয়ে যেতে পারবো। এটা কবি আশার ইঙ্গিত দিচ্ছে না নিরাশার ইঙ্গিত দিচ্ছে? আশার ইঙ্গিত দিচ্ছে। ভেরি গুড। সো হোয়াট ইফ we have lost our high place to stronger ক্যাথরেজ? ক্যাথরেজ হচ্ছে একটা প্রাচীন শক্তিশালী সাম্রাজ্য, ঠিক আছে? বলছে হোয়াট ইফ, কি হবে যদি, উই হ্যাভ লস্ট আমরা হারাই, আওয়ার হাই প্লেস আমাদের সেই আধিপত্য, টু স্ট্রঙ্গার ক্যাথরেজ সেই ক্যাথরেজদের কাছে, হুজ ফার ফ্লাং ফিট যার সেই বড় সৈন্য, ঠিক আছে, উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ যাদের পণ্য আমাদের থেকে সস্তা হবে, চিপার দ্যান আওয়ার্স, তাতে কি যায় আসে? এই জায়গাটা দেখো ভালো করে বুঝবে, এটা একটা ব্যঙ্গ করে বলছে যে মানুষজনের হাবভাব এখন কেমন, যে কি হবে যদি আমরা ক্যাথরেজের কাছে হেরে যাই, কি আর হবে যদি ওদের মালপত্র আমাদের থেকে সস্তা হয়। এখানে ব্যঙ্গ করছে কবি যে ভবিষ্যতের শক্তিশালী দেশগুলো নতুন ক্যাথরেজ মানে সেই যে প্রাচীন সাম্রাজ্য শক্তিশালী, তেমন শক্তিশালী হবে, আর আমরা নিজেদের পতন চুপচাপ মেনেও নেব যে ও ঠিক আছে, পতন হলে হোক, আমাদের অ্যাটাক করবে করুক, মানে মানুষের কোনো যায় আসে না। এটা একটা উদাসীনতার প্রতীক এই লাইনটা, যে মানুষ একটা উদাসীন, কোনো যায় আসে না টাইপের ভাব, এইটা আমাদের মধ্যে আছে, এটা আমাদের পাল্টাতে হবে। উই উইল বি গ্ল্যাড আমরা তো কি খুশি হব, টু ওয়াচ ফ্রম দ্য বিচ সমুদ্রের তীরে বসে বসে দেখব, অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস যখন কোরিয়ার সেই আর্মাডা মানে যুদ্ধজাহাজ চলে যাবে, অন দেয়ার এন্ডলেস প্যাট্রোল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তারা সারা পৃথিবী জুড়ে যখন টহল দেবে, আমরা সেটা দেখব, ও মা অন্য দেশের জাহাজ যাচ্ছে, আমাদের দেশের কোনো জাহাজ নেই। এই যে ব্যাপারটা, মানে কোনো মানে কোনো যায় আসে না যে আমরা পিছিয়ে আছি, অন্যরা এগিয়ে যাচ্ছে। তো মানুষের মানসিকতা এমন হবে যে ক্ষমতা হারিয়েও তারা উদাসীন থাকবে আর শুধু দর্শকই থেকে যাবে। হ্যাঁ, তো আধিপত্য হারানো সভ্যতার যে একটা নির্লিপ্ত চিত্র এখানে কবি ফুটিয়ে তুলেছেন, যে মানুষের এখন এমন অবস্থা হবে যে মানুষ যখন দেখবে আমার ক্ষতি হচ্ছে, আমি পিছিয়ে পড়ছি, মানুষের মধ্যে কোনো বোধ জাগবে না। কবি চায় মানুষ সেই বোধটা জাগাক, সচেতন হোক, নিজেদের ক্ষতিটা বুঝুক। লেট দেম হ্যাভ দেয়ার লিটিল টাইম ইন দ্য সান। বলছে আরে ওদের একটুখানি সূর্যের আলোয় বসতে দাও না, একটু আরাম করুক না। উই উইল সে টু আওয়ার সেলফ আমরা নিজেরাই নিজেদেরকে বলবো, অ্যাজ উই বিগিন টু সোয়ে যখন আমরা দুলতে থাকবো, টু দ্য স্ট্রেইন অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড। বলছে আমরা আমাদের নেটিভ দেশের বিচ ব্যান্ড সমুদ্রের ধারে সৈকতের পাড়ে বসে দুলতে দুলতে সুর করে করে বলবো, ওদের সময় এসেছে ইয়ে। এখানে কবি ব্যঙ্গ করছে যে মানুষ এই বাস্তব যে সমস্যা এগুলোকে উপেক্ষা করে, ইগনোর করে, কেন? কৃত্রিম আনন্দে বাঁচবে বলে। প্রকৃতি ধ্বংস হলেও মানুষ সেই সুর করে করে দুলবে। আমাদের কিন্তু মানুষের মধ্যে একটা ব্যাপার আছে যে চারিদিকে যখন শোনে যে এই সমস্যা হচ্ছে, গরম হিট বেড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু মানুষ কোনো দিন গাছ লাগায় না, বলে ও
গাছ লাগায় না কেন? এরা নিজের কথা ভাবে না যে আরে আমিও তো গাছ লাগাই না, আমি কটা গাছ লাগাই। এই যে উদাসীন, এই যে কৃত্রিম আনন্দে মানুষ বেঁচে আছে, এইটাকে কবি ব্যঙ্গ করেছে। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্টিক অন দ্য রেডিও। আর্টিকের যে বিপর্যয়, আর্টিকের যে ক্ষয়ক্ষতি, সেটা যখন খবরে শুনবে, রেডিওতে শুনবে, ওরা সেটাকে ইগনোর করবে। অর্থাৎ মানুষ বড্ড অস্বীকার বা ডিনায়েলের মধ্যে আছে। এখানে এই লাইনটা হচ্ছে মানুষের সেই ডিনায়েলের প্রতীক, অস্বীকার করার প্রতীক, যে পৃথিবী যদি ধ্বংসের দিকে যায়ও মানুষ তা শোনে না। মানুষ মনে করে ও সব ঠিক আছে। এই যে উদাসীনতা, এটাই কিন্তু মানব সভ্যতার সবচেয়ে বড় বিপদ। লাস্ট লাইনে কবি আমাদের ব্যঙ্গ করে এটাই বলছে যে মানুষ এই যে মনে করে ও সব ঠিক আছে, আরে কি হবে, পাশের বাড়ির লোক 5টা গাছ লাগাবে, আমার কি। এই চিন্তাটা মানুষকে ভুলতে হবে, এগিয়ে আসতে হবে এবং পৃথিবীকে বাঁচাতে হবে। তো কার্ল ডেনিস কিন্তু কবিতাটা একটা সেই ভয়াবহ ভবিষ্যতের চিত্র তুলে ধরেছে, যে যেখানে মানুষের ভোগ, লালসা, উদাসীনতা, পরিবেশের প্রতি অবহেলার ফল কি হতে পারে সেটা উনি স্পষ্ট করে বলছেন। তাই কবি ব্যঙ্গ কখনো শান্ত স্বরে আমাদের বারবার সতর্ক করেছেন যে সভ্যতা ধীরে ধীরে তার পতনের দিকে এগোচ্ছে, আর মানুষ সেটাকে উপেক্ষা করে আনন্দে ফুর্তিতে মেতে আছে। কবি এখানে মূল বার্তা কি দিয়েছে তাহলে? যে প্রকৃতির প্রতি দায়িত্ববান না হলে সভ্যতা কিন্তু নিজেই নিজের কবর খুঁড়বে। আমরা যেন তাই এখনই সচেতন হই, পরিবেশ রক্ষা করি আর প্রকৃতিকে শ্রদ্ধা করতে শিখি। বোঝা গেল?